কোর্ট থেকে বেরিয়ে মাপতিন নাইয়াবকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। সেখানে দুজনে শান্তভাবে দুপুরের খাবার শেষ করে। এরপর নাইয়াবকে বাড়িতে পৌঁছে দিয়ে সে রওনা দেয় হাসপাতালে। গত কয়েকদিন মেয়েটাকে নিয়ে একের পর এক আইনি ঝামেলা দৌড়াদৌড়ি করতে গিয়ে হাসপাতালে মুখও দেখা হয়নি তার। কিন্তু সে জানে চিকিৎসকের দায়িত্ব কখনোই ফেলে রাখা যায় না। মানুষের শরীর কখন অসুস্থ হবে তা তো আগে থেকে বলে আসে না। আর শুধু একজন ডাক্তার নয়, দেশের নামকরা সার্জনদের একজন। প্রতিদিন অসংখ্য রোগী তার অপেক্ষায় থাকে। টানা কয়েকদিন হাসপাতালে অনুপস্থিত থাকলে রোগীদের মাঝেও স্বাভাবিকভাবে অস্বস্তিতা তৈরি হয়। তাই শত ব্যস্ততার মাঝেও আজ অন্তত অর্ধ দিবসের জন্য হাসপাতালে যাওয়া জরুরি ছিল। যদিও বের হওয়ার আগে সে দেখেছিল নাইয়াব সকলে কিছুই খায়নি, তাই নিজের সব ব্যস্ততাকে একপাশে সরিয়ে প্রথমে তাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ান। পুরোটা সময় অবশ্য নাইয়াবের সঙ্গে তেমন কোনো কথা বলা হয়নি মাপতিমের। রাশেদের একের পর এক ফোন তাকে ব্যস্ত থাকে হয়েছে কথা বলার। খাওয়া শেষ করে বিল পরিশোধ করেই মাপতিম হাসপাতালে চলে যায়। আর নাইয়াব পরীকে নিয়ে ড্রাইভারকে বাসায় পৌঁছে দিয়ে বলে, সারাটা দিন ভীষণ ব্যস্ততা কেটে যায় মাপতিমের। সকালটা আদালতের কাগজপত্র আর পরীর মামলা প্রস্তুতিতে, আর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালের অপারেশন থিয়েটার। বাসায় ফিরতে ফিরতে তার রাত তখন প্রায় 12টা। ততক্ষণে নাইয়াব আর পরী দুজনে গভীর ঘুমে। নিজের ব্যক্তিগত স্টাডি রুমে ঢুকে মাপতিম কিছু জরুরি কাগজপত্র গুছিয়ে নিল। পরীর কাস্টাডি মামলা নথিপত্র আর প্রয়োজনীয় তথ্য সাজে নিয়ে আইনজীবীর কাছে পাঠিয়ে দিল। সবকিছু শেষ করে ফ্রেশ হয়ে সে নাইয়াবের ঘরের সামনে এসে দাঁড়ালো। মাথা অসহ্য ব্যথাটা আরও শুরু হয়েছে। একবার এই ব্যথা শুরু হলে তা আর ঠিকমতো ঘুম হয় না। সে সে জানে এপাশ ওপাশ করতে থাকে নাইয়াবের ঘুমও ভেঙে যায়। তাই কষ্ট হলেও সে নিজের ঘরে না গিয়ে পাশের রুমে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে নাস্তা সেরে নাইয়াব আর পরীকে স্কুলে নামিয়ে দিয়ে আবার হাসপাতালের উদ্দেশ্য বেরিয়ে গেল মাপতিম। এতটুকু সময়ের মধ্যেও স্ত্রীকে দুটো কথা বলার অবকাশ পেল না সে। আর নাইয়াব ইচ্ছে করে তার সামনে আসেনি। অনেকদিন পর কলেজে এসেছে নাইয়াব, প্রায় 2 সপ্তাহ পর। এরই মধ্যে একটি পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার জন্য সে আগে ছুটি নিয়েছিল। 2 দিন আগে ফলাফল প্রকাশ হয়েছে, কিন্তু ফোনে না থাকায় কারো কাছে থেকে সে ফলাফল জানার সুযোগ পায়নি। কলেজে ঢুকেই সোজা নোটিশ বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো সে। নিজের নামটা খুঁজে পেতেই বুকের ভেতরটা ধক করে উঠল তার। 70 জন শিক্ষার্থীর মধ্যে তার অবস্থা বিশেষতম। নাইয়াব হতভম্ব হয়ে গেল। সে বরাবরই মেধাবী ছাত্রী, কখনো এমন ফলাফল করেননি। নিজের উপরই ভীষণ রাগ হতে লাগলো তার। মনে মনে নিজেকে বকতে বকতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। ক্লাসের মাঝের সারিতে চোখ পড়তে দেখলো তাদের 3 জনের চিরচেনা মাঝে ব্রেঞ্চটা খালি নেই। সুপ্তি আর দিয়া আজ সামনে বসেছে। নাইয়াবকে দেখে ওরা একটু সরে বসার জায়গা করে দিল। নাইয়াব চুপচাপ গিয়ে বসতে লক্ষ্য করলো দুজনের মুখে অস্বাভাবিক গম্ভীর। সে ব্যাগটা ব্রেঞ্চে রেখে সুপ্তির হাতে হালকা একটা খোঁচা দিয়ে বলল, কি হয়েছে সুপ্তি? আর দিয়া একসঙ্গে তার দিকে তাকালো। সুপ্তি জোর করে হেসে বলল, কিছু না। এই ব্রেঞ্চে বসেছিস কেন? সুপ্তি ঠোঁট বাঁকিয়ে বলল, না বসে উপায় আছে। রেজাল্ট 1 থেকে 5 নাম্বারে চলে গেছে, সেই দুঃখের মাঝে ব্রেঞ্চ ছেড়ে সামনে এসে বসেছি। নাইয়াব মুচকি হেসে বলল, তোর তো 5 নাম্বার, আমার তো 20। দুঃখে করলের আগে আমার করা উচিত। দিয়া কিছু বলল না। নাইয়াব এবার দিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর কত? দিয়া দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, 57। নাইয়াব হেসে উঠতে সুপ্তি তাকে কৈনু দিয়ে গুজতে মেরে বলল, চুপ কর তো। তারপর নাইয়াবের দিকে তাকিয়ে বলল, নিজেকে নিয়ে এত খারাপ ভাবিস না। কয়েক মাস ক্লাস করতে পারিসনি, চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলে। এত ঝামেলার মধ্যে থেকেও 20 নাম্বার হওয়াটাই অনেক। না হলে ফার্স্ট হতি, এটা আমরা সবাই জানি। নাইয়াব আর কিছু বলল না। পুরোনো দিনগুলোর কথা মনে পড়তেই মুখটা নিস্তব্ধ হয়ে গেল। এরপর ক্লাস চলতে লাগলো স্বাভাবিক নিয়মেই। তবে আজ একটা বিষয় বরাবরই চোখে পড়ল নাইয়াবের। চারপাশে অসংখ্য
উম, দৃষ্টি বরাবরই তার দিকেই ফিরে আসছে। কেউ ফিসফিস করছে, কেউ আবার আর চোখে তাকিয়ে নিজেদের মধ্যে যেন কি যেন অচেনা করছে। এসব অবশ্য নতুন নয়। হঠাৎ করে তার কলেজের অনুপস্থিত থাকা, আবার আগের মতো ফিরে আসা, সব মিলিয়ে তাকে নিয়ে সবাই কৌতূহল তুঙ্গে। তার চেয়েও বেশি কৌতূহল হলো মাপতিমকে নিয়ে। সেই দিন ক্যান্টিনে যা ঘটেছিল, সেটার পর থেকে অনেকেই মানে না প্রশ্ন। নায়েব অবশ্য সবকিছু এড়িয়ে চলে, কিন্তু সুপ্তি আর দিয়া ছাড়া পাত্রী নয়। সুযোগ পেলেই মাপতিমকে নিয়ে একের পর এক প্রশ্ন করে বসে। নায়েব প্রতিবারই কৌশলে বিষয়টা ঘুরিয়ে দেয়। মাপতিম তার ব্যক্তিগত মানুষ, তাকে নিয়ে অন্য কারোর সঙ্গে আলোচনা করার ইচ্ছে তার নেই। ক্লাস শেষ হতে নায়েব আর এক মুহূর্তেও সময় নষ্ট করলো না। ব্যাগপত্র গুছিয়ে প্রায় দৌড়ে বেরিয়ে পড়লো পরীকে আনতে। দিয়া অনেকবার জোর করেছিল সবাই মিলে ফুচকা খেতে যাবে, কিন্তু আজ তার মন সেই দিনে টিকলো না। পরে স্কুল ছুটি হয়ে দুপুরে 1টায়, ঘড়িতে তখন 12টা 57। আজ মাত্র 3 মিনিট বাকি। গাড়িটা আগে স্কুলের সামনেই দাঁড় করিয়ে রাখা থাকা। ক্লাস শেষ হতেই পরীকে নিয়ে ড্রাইভার বাড়ি যায়। আজ নাইয়াবের কলেজে হাফ ডে ছিল বলেই কোনো অসুবিধা হয়নি। ক্লাস শেষ করে সে সরাসরি চলে এসেছে মেয়ের স্কুলে। স্কুলে গার্ডেন এরিয়ান বসে অপেক্ষা করতে লাগলো সে। কিছুক্ষণ পর ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে গেল দিয়া, বেরিয়ে এলো পরি। মেয়েকে দেখা মাত্র নাইয়া বুকটা ধক করে উঠল। পরির দু চোখে কান্নায় ফুটে আসে। সকালে যত্ন বেঁধে দেওয়া দুই পাশে ঝুঁটিগুলো এলোমেলো হয়ে গেছে। স্কুল ড্রেসের ধুলো দাগ, চোখের পাতা এখনো শুকিয়ে যাওয়া অশ্রুর ছাপ। আর এক মুহূর্তে দেরি করলো না নাইয়া। দ্রুত হাঁটু গেজে মেয়ের সামনে বসে দু হাত আর মুখটা আলতো করে ধরে চোখের পানি মুছিয়ে দিতে দিতে উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কি হয়েছে মামুনি, কাঁদছো কেন? ড্রেসের এই অবস্থা কেন? পড়ে গিয়েছিলে? কোথাও ব্যথা পেয়েছো? মায়ের এমন আদরে পরীর হাউমাউ করে আরো জোরে কেঁদে উঠল। ছোট্ট বাচ্চারা এমনই হয়, ব্যথা যতই সহ্য করুক, মা বাবার স্নেহমাখা স্পর্শ পেলেই জমে থাকা কান্না বাদ মনে মানে না। পরীর কান্না শুনে নাইয়াবের বুকের ভেতরটা আরো কেঁপে উঠল। নিশ্চয় মেয়েটা বেশ ব্যথা পেয়েছে। সে তাড়াতাড়ি মেয়ের মুখটা নিজের দিকে ফিরিয়ে কপালে আলতো হাত রেখে শান্ত করার চেষ্টা করলো। আচ্ছা, কেঁদো না মায়া, আমাকে বলো কি হয়েছে? পড়ে গিয়েছিলে? কোথায় ব্যথা পেয়েছো? ঠিক তখনই পাশে থেকে একটি ছোট্ট ছেলে কান্নায় শব্দ ভেসে এলো। নাইয়াব তাকিয়ে দেখলো 30-32 বছর এক মহিলা ছেলেটিকে কোলে নিয়ে এগিয়ে আসছে। ছেলেটির অবস্থাও প্রায় পরীর মতোই, চুল এলোমেলো, জামা কাপড়ের ধুলোয় দাগ। ছেলেটি পরীকে দেখেই মায়ের বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, ওই মেয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আমন খুব ব্যথা লেগেছে। কথাগুলো শুনে নাইয়া বিস্ময়িত চোখে নিজের মেয়ের দিকে তাকালো। এদিকে পরীও ছেলেটির দিকে দেখে ক্ষোভে ছটফট করতে লাগলো। মায়ের কোলে থেকে হাত বাড়িয়ে আরো ছেলেটিকে মারতে চাইলো। সেসব দেখে ভ্রু মেয়ে ছোট হাতটা নিজের হাতে আটকে ফেল নাইয়াব। সে কিছু বলার আগেও ছেলেটির মা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, কি ভয়ানক দুষ্ট মেয়ে! আমার ছেলেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এখন আবার মারতেও আসছে। এ শিক্ষা দিয়েছে ওর বাবা মা। নাইয়াব শান্ত থাকার চেষ্টা করলো। সে জানে তার মেয়েটা ভীষণ শান্ত স্বভাবের। অকারণে কাউকে আঘাত করার মতো স্বভাব পরি নেই। নিশ্চয় কোনো কারণ আছে। তবু ভদ্র মহিলা কথাগুলো শুনে সে সংযত গলায় বলল, আগে পুরোটা ঘটনা শুনুন। আমি নিশ্চিত আপনার ছেলেও কিছু করেছে। আমার পরি অকারণে কাউকে আঘাত করে না। ভদ্রমহিলা যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। তুমি কি ওর বোন নাকি? না, আমি ওর মা। মা, তোমাকে তো দেখে 17-18 বছরের বেশি মনে হয় না। এই বয়সে এত বড় বাচ্চা, নিজেরই তো কোনো শিক্ষা হয়নি, আবার বাচ্চা মানুষ করছো। তোমাদের মতো লোকের বাচ্চা এই স্কুলে পড়ে। জানলে আমি আমার ছেলেকে এখানে ভর্তি করতাম না। কথাগুলো নাইয়াবের আত্মসম্মানে গভীর আঘাত করলো। তবু মেয়ের সামনে নিজের রাগ প্রকাশ করলো না সে। পরীর চোখের কোণে জল জমে দিয়ে ধীরে অথচ দৃঢ় দৃষ্টিতে ভদ্র মহিলার দিকে তাকালো। তারপর শান্ত কণ্ঠে বলল, ভদ্রমহিলা কথা বলছে, ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম। আমি না হয় বয়সে ছোট, হয়তো নিজের বাচ্চাকে সবকিছু নিখুঁতভাবে শেখাতে পারিনি, কিন্তু আপনি তো আমার চেয়েও অনেক বড় বয়সের, অভিজ্ঞতায় সব দিক থেকেই দ্বিগুণ। তাহলে আপনার কথাবার্তা ধারণাটা এমন
হবে কেন? সত্যিটা বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না। আমি যে বয়সে ঠিক সেই ক্লাসেরই পড়ি। আর আমার বাচ্চার কথা বলেছেন। আমি ওর মা। ওর ছোট্ট থেকে বড় হওয়া পর্যন্ত ওর সমস্ত দায়িত্ব আমি একাই নিতে যথেষ্ট। সে বিষয়ে আপনার কাছ থেকে উপদেশ নেওয়ার প্রয়োজন বোধ করছি না। আপনার ভদ্রতা পরিচয় আমি ইতিমধ্যে পেয়ে গেছি। আর একটা কথা পরিষ্কার করে বলি, আমি আমার সন্তানকে কিভাবে মানুষ করব, কি শিক্ষা দেব, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমার মেয়ের কোনো দেশ নেই, সেটা আমি খুব ভালো করেই জানি। বরং আপনি আপনার সন্তানকে একটু সামলে রাখুন। আমার ছোট মেয়েটা অকারণে কাউকে আঘাত করে না। যদি করেও থাকে তার নিশ্চয় কোনো কারণ ছিল। আর একটা কথা, একটু আগে তো আপনি বলেছিলেন এত হাই সেন্সিটিভ স্কুল আমার মতো আনকালচার মানুষের বাচ্চা ভর্তি হলো কিভাবে, তাই না? তাহলে এবার আপনাকে একটা পরিচয় দিয়ে রাখি। আপনার সামনে যাকে দেখছেন, আমি সাবেক মন্ত্রী সাইফ সিকেন্দারের একমাত্র ছেলে মাপতিম শিকদারের স্ত্রী। মাপতিম শিকদার একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য হার্ট সার্জনের সাথে শিকদার হাসপাতালের মালিক। আশা করি হাই সোসাইটি বিচারে আমার কোনো দিক থেকে আপনার চেয়েও কম নেই। যদিও এসব পরিচয় দিয়ে নিজেকে প্রমাণ করার অভ্যাস আমার নেই, কিন্তু দ্বিতীয়বার যেন আমার মেয়েকে আপনার এমন নিকৃষ্ট আচরণের শিকার হতে না হয়, তাই বাধ্য হয়ে বললাম আসি। আশা করি ভবিষ্যতে আর আপনার মুখোমুখি হতে হবে না। নাইয়াবের কথা শোনার মহিলাটি মারাত্মক অপমানিত বোধ করলো, তবে মুখ ফুটে আর কিচ্ছুটি বলতে পারলেন না। অন্যদিকে কথাগুলো শেষ করে পরি হাতটা আলতো করে ধরে বলল, চলো গাড়ির দিকে। নাইয়াব পরিচিত মুখের সামনে খুব চঞ্চল হলেও অপরিচিত মানুষের সামনে প্রয়োজন ছাড়া বেশি কথা বলা নাইয়াবের স্বভাব নেই। বাড়ি হোক কিংবা বাইরে, অকারণে কখনো মুখ খোলে না সে। কিন্তু যখন প্রয়োজন হয় তখন ঠিক যতটুকু বলা দরকার ততটুকুই এমন দৃঢ়ভাবে বলতে পারে সে সামনে থাকা মানুষটি, আর কোনো উত্তর খুঁজে পাওয়ার কঠিন হয়ে যায়। গাড়ির কাছে এসে মেয়ের স্কুল ব্যাগটা নিজের হাতে গুছিয়ে দিল। এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আঙুল দিয়ে ঠিক করে দিল। তারপর স্কুল ড্রেসের ভাঁজগুলো আলতো হাতে সোজা করে রুমাল বের করে মুখটা মুছে দিল। এরপর পরীকে কোলে তুলে নিয়ে নরম গলা জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তো, তুমি এই বাচ্চাটাকে ধাক্কা কেন দিয়েছ? মিথ্যে বলবে না। মিথ্যে বলে আমু খুব রাগ করবে। এতক্ষণ চুপচাপ থাকা পরি এবার মাকে জড়িয়ে ধরলো। ছোট্ট দুই হাত দিয়ে মায়ের গলা আঁকড়ে ধরে গলা ফুপিয়ে অসহায় মুখ বানিয়ে আদর দিয়ে মাকে মনমানোর চেষ্টা করলো। নাইয়াব মুচকি এসে ওর কপালে একটা দুষ্ট খেয়ে বলল, আদর পরে হবে, কানাটি পরে হবে, আম্মুর মানানোর পরে হবে, আগে বলো কি হয়েছিল। পরে এবার ধীরে ধীরে মুখ তুলে বলল, ও আমার ওয়াতা বোতল নিয়ে খেলছিল। আমি চাইছিলাম তাই দেয়নি। পরে আমার চাইলে বোতলটা পানির মধ্যে ফেলে দিছে। ভেতরে সব পানি চলে গেছে। আমার খুব পানির পিপাসা লাগছিল। আমি পানি খাইতে পারলি নাই, তাই আমি ওকে ধাক্কা দিছি। মেয়ের কথা শুনে নাইয়াবের বুকটা হালকা মোচড় দিয়ে উঠল। নিজের ব্যাগ থেকে আরেকটা পানির বোতল বের করে পরীকে পানি খাইয়ে দিল। তারপর মাথায় আলতো করে হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তুই তো আমার বড় মা, তাই না? তুমি তো অনেক বুদ্ধিমতী, কিন্তু ওই বাচ্চাটা এখনো ছোট, ও অতটা বুদ্ধি হয়নি তোমার মতো, তাই অমন করেছে। পরের দিন কেউ এমন কিছু করে তুমি কাউকে ধাক্কা দেবে না। তুমি চুপচাপ আম্মু কিংবা পাপাকে বলবে তোমার যত রঙের ওয়াটার বোতল লাগে আম্মু পাপা সব কিনে দেবে, কিন্তু কখনো কাউকে আঘাত করবে না, ঠিক আছে? পরি চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণ পরই আবার পরি বায়না শুরু করলো, আম্মু হুমা, পাপা কই? নাইব মৃদু হেসে বলল, পাপা তো হাসপাতালে আছে মা, একটু পর বাসায় চলে আসবে। পরির সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো, না এখনই যাব, পাপার কাছে যাব। বাবাকে না দেখে আমার ভালো লাগছে না। বুঝতে অসুবিধা হলো না, বাবার সঙ্গে দেখা না হওয়ার মন খারাপ হয়ে আছে ওর, তাই বারবার হাসপাতালে যাওয়ার বায়না করেছে। নাইব অনেক বুঝে থামানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। পরি হঠাৎ হাত পা ছুড়ে কান্না শুরু করে দিল। অবশেষে উপায় না দেখে নায়েব ড্রাইভারকে বলল, গাড়িটা হাসপাতালের দিকে নিন। কথা শুনেই ড্রাইভার গাড়ি স্টিয়ারিংয়ে ঘুরে হাসপাতালের দিকেই ছুটে চলল। ঘড়ির কাঁটায় কাঁটায় তখন সময় একটা
40। জোহরের নামাজ শেষ করে নিজের চেয়ারে গা এলিয়ে বসেছে মাপতিম। দু চোখে আলতো করে চোখ বুজে রেখেছে সে। সারাদিনে রোগী দেখার ধকল শরীরে ক্লান্তি এনে দিলেও সে ক্লান্তির ছাপ তার মুখে নেই। বরাবরের মতোই ধৈর্য আর আত্মসংযম নিজেকে স্থির রেখেছে। ছোটবেলা থেকে কঠোর পরিশ্রমের সঙ্গে তার সাক্ষাৎ। ঘন্টার পর ঘন্টা না খেয়ে পড়ার টেবিলে বসে থাকা ছিল তার কাছে একেবারে স্বাভাবিক ব্যাপার। বাবা মা খাওয়ার জন্য ডাকলেও বইয়ের পাতা থেকে চোখ তুলতে চাইল না সে। বাধ্য হয়ে পড়ার টেবিলে খাবার সাজালেও সেসব চেয়েও দেখতো না। তাই ক্ষুধার্তকে সহ্য করার মানসিক শক্তিটা গড়ে উঠেছিল ছোটবেলাতেই। স্কুল থেকে ফিরে ইউনিফর্ম বদলে মুহূর্তের মধ্যেই মাঠে ছুটে যাওয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস। অন্যমন প্রাণশক্তিতে ভরপুর সেই ছেলেটা কখনো স্থির হয়ে বসে থাকতে পারত না। এরপর কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনেও রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছিল মাপতিম। পড়াশোনা, সংগঠন, দৌড়ঝাঁপ সব মিলিয়ে ব্যস্ততা ছিল তার জীবনে অবিচ্ছেদ্য অংশ। তাই দীর্ঘ কর্মব্যস্ততা, ক্লান্তি কিংবা অনিয়মিত এসবকেই সে বরাবরই জীবনের স্বাভাবিক নিয়ম বলেই মেনে এসেছে। চেয়ারে গা এলিয়ে বসে থাকতে থাকতে কখন যে মাপতিমের চোখ হালকা ঝিমুনি নেমে এসেছে সে নিজেও টের পায়নি। কিন্তু হঠাৎ করেই রুম জুড়ে ভেসে আসা এক শিশুকণ্ঠ উৎসাহিত ডাক মুহূর্তে তার টন্ডা ভেঙে দিল। চমকে উঠল, চোখ মেলে তাকাতে তার ঠোঁটের কোণে অজান্তে এক প্রশান্ত হাসি ফুটে উঠল। তার সামনে ছুটে আসছে তার পরি, তার ছোট্ট মেয়ে। স্কুল ড্রেস পরা, কাঁধে ব্যাগটা দুলছে, ছোট্ট ছোট পায়ে ফেলে দৌড়ে আসছে শুধু তার পাপার কাছে। মাপটিম সোজা হয়ে বসতে পরি দৌড়ে এসে জড়িয়ে ধরল তার কোমরে। তারপর মেঝে থেকে সামান্য লাফ দিয়ে উঠে বসে পড়লো তার কোলে। মাপটিম মৃদু হেসে মেয়েটাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে নিল। নিজের রুমালটা বের করে যত্ন করে তার ঘামে ভেজা মুখটা মুছে দিল। তারপর স্নেহভরা হাতে আলতো করে কপালে চুমো এঁকে দিল। গত 2 দিন অবিরাম ব্যস্ততা নিজের সবচেয়ে আপন এই দুইজন মানুষটাকে সময় দেওয়া হয়ে ওঠেনি তার। মেয়ের সঙ্গে ঠিকমতো কথা বলতে না পারায় সারাক্ষণ যেন বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তিতা কাজ করছিল। রোগী দেখার মাঝেও মনটা বারবার ছুটে গিয়েছিল ওদের কাছেই। তবে এই মুহূর্তে পরীকে বুকের মাঝে পেয়ে সে অস্বস্তিটা অনেকটাই যেন মিলিয়ে গেল। এক অবনিয়ত শান্তি নেমে এলো তার মনে। মেয়েকে বুকে আগলে রেখে একবার চোখ তুলে নাইয়াবের দিকে তাকালো সে। নাইয়াব তখন চারপাশটা নিঃশব্দে পর্যবেক্ষণ করছে। মাপতিমের টেবিলের ওপর রাখা ফ্যামিলি ফটোটা প্রথমে দেখে পড়ল তার। একসময় সে ফ্রেমে ছিল শুধু মাপতিম আর পরীর হাসি মাখানা একটি ছবি, কিন্তু এখন সেখানে জায়গা করে নিয়েছে নাইয়াব হাসি খুশি মুখোশে। ফ্রেম জুড়ে ধরা আছে মাপতিম, নাইয়াব আর পরী, একগুচ্ছ খুনসুটি ভরা সুখের মুহূর্ত। ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে দৃষ্টি ঘুরিয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল নাইয়াব। দেওয়াল জুড়ে সাজানো মাপতিমের চিকিৎসার জীবনের অসংখ্য অর্জন, বিভিন্ন ট্রফি, মেডেল, সনদপত্র, উচ্চতর ডিগ্রি সার্টিফিকেট, গবেষণা, স্মৃতি, সংস্কৃতি সবই যেন তার দীর্ঘ পরিশ্রমের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেগুলোর মাঝে চোখে পড়ল নাইয়াবের একটি ফ্রেমবন্দি ছবি। মুহূর্তে তার মুখে কঠিন ভাবখানা কোথায় যেন হারিয়ে গেল। তাতে ফুটে উঠল কেমন প্রশান্তি। তবু হেঁটে ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল সে। তবু নিজের অভিমান প্রকাশে বাইরে আর কোনো প্রতিক্রিয়া দেখালো না। এদিকে মাপতিম আবার মেয়ের মুখটা আলতো করে মুছে দিয়ে তাকে নিজের চেয়ারে বসিয়ে দিল। তারপর ধীরে পায়ে এগিয়ে গেল নাইয়াবের দিকে। দুজনের মাঝখানে তখনও খানিকটা দূরত্ব। সেই দূরত্বটা নিজেই পেয়ে গিয়ে মাপতিম নাইয়ের ঠিক পেছনে এসে দাঁড়ালো। সামান্য ঝুঁকে তার মুখের দিকে গম্ভীর দৃষ্টি তাকিয়ে রইল। তারপর ডান গালে দিকে নজর স্থির করে নরম স্বরে বলল, অভিমানে অঙ্গ হচ্ছে তার স্বামীর মন, তাতেও বুঝি বউ আমার মুখ পুড়িয়ে শান্তি পাচ্ছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি চলবে।